আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রক্তাক্ত বিপ্লবের আজ 21 জুলাই। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত। বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না, হুঁশিয়ারি এনসিপি নেতাদের। চট্টগ্রামকে ঘিরে ষড়যন্ত্র সহ্য করা হবে না বললেন নাহিদ ইসলাম। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে মতানৈক্য। চলতি মাসেই জুলাই সনদ ঘোষণা। এবং 29 জুলাই ডাকসু নির্বাচনের তফসিল। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভোট। সংস্কার না করে নির্বাচনের পক্ষে বিপক্ষে ছাত্র সংগঠনগুলো। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। 21 জুলাই 2024 চতুর্থ দিনের মতো সারা দেশ ইন্টারনেটবিহীন চলছিল কারফিউ। আন্দোলন বেগবানের সাথে বাড়তে থাকে লাশের মিছিল। এর মধ্যে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেন সর্বোচ্চ আদালত। তবে এতে বেঁকে বসেন সমন্বয়করা। 4 দফা দাবি পূরণে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। কারফিউ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন জোরদারের আহ্বান জানান সমন্বয়করা। আন্দোলন মোড় নিতে থাকে সরকার পতনের 1 দফায়। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। 9 দফা দাবি নিয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান, সরকারের গড়িমসি, প্রহসন। দাবি আদায়ে শিক্ষার্থীদের অনড় অবস্থান। সরকারের নির্দেশে বর্বরতার চরমে আইন শৃঙ্খলা বাহিনী। গুলি চলে মিছিলে, রাজপথে ঝরে অসংখ্য প্রাণ। কারফিউ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা বন্ধ করে দেওয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবুও দমেনি আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সাথে যোগ দেয় মুক্তিকামী নানা শ্রেণী পেশার মানুষ। প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে সমর্থন জানায় স্বৈরাচার পতনের আন্দোলনে। আমরা একটা টাকা ব্যাংকে ছাড়বো না। গুলি করে মারছে পুলিশ। আন্দোলন দমাতে নতুন চাল দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 21 জুলাই সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে তারা। কারফিউর মধ্যেই বিশেষ শুনানির মাধ্যমে বাতিল করা হয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়। এতে বলা হয় সরকার প্রয়োজনে নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। হাইকোর্ট ডিভিশনের রায়টি বাতিল বলে গণ্য হলো। অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সাধারণ কোটা থাকবে 93%। গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও জোরদারের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দেন আন্দোলনের 56 সমন্বয়ক। এতে বলা হয় শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। এদিন 22 জুলাই গায়েবানা জানাজা কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। কক্সবাজারের সমাবেশে সত্য উন্মোচিত হয়েছে বলে জানান তারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন বিভিন্ন জায়গায় তাদের উপর হামলা হচ্ছে। চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতের তথ্য, ছবিতে আরো জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। রাঙামাটিতে কর্মসূচি শেষ করে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে এনসিপি চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত সমাবেশে যোগ দেন এনসিপি নেতারা। হাজারো জনতার স্লোগানে তখন মুখর হয়ে ওঠে নগরীর বিপ্লব উদ্যান। সমাবেশে কক্সবাজারের চকরিয়ায় পথসভায় বিএনপি নেতাকর্মীদের বাধা দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না। চট্টগ্রাম ফ্যাসিস্টদেরকে তাড়িয়েছে, নতুন করে কাউকে ফ্যাসিস্ট হতেও চট্টগ্রাম প্রতিরোধ তৈরি করবে। সম্মানিত বিপ্লবী মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি
কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এ সময় রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা থাকবে, এই রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। আমরা এখন বর্তমানে যে কার্যক্রমগুলো করব সেগুলোর ফলাফল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে। বর্তমানের কাঠগড়ায় যেভাবে অতীত প্রজন্মকে আমরা দায়বদ্ধ করি, আমরা যদি বর্তমানে আমাদের দায়িত্ব পালন করতে না পারি তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা দায়বদ্ধ হব। এর আগে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা, যা শেষ হয় বনরূপা সিএনজি চত্বরে। কথার সাথে কথার লড়াই হতে পারে, কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন জ্বলিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার লড়াই হতে পারে না। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। অনেক ভালোবাসার মানুষ। এদিকে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ খাগড়াছড়িতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বেলা 12টার মধ্যে খাগড়াছড়ি পৌঁছানোর কথা রয়েছে এনসিপির নেতাকর্মীদের। শহরের চেঙ্গি স্কয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে সমাবেশ করবেন তারা। এরই মধ্যে পদযাত্রা ও সমাবেশের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে সড়কের দুপাশ। পথসভা ও সমাবেশে এনসিপি নেতাকর্মী ছাড়াও দলমত নির্বিশেষে সাধারণ মানুষ অংশ নেবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলার সংগঠক মঞ্জিলা ঝুমা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একমত হলেও ঐক্যমত্য কমিশনের সংলাপে প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। একই সাথে এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকতে পারবে না বলে জামায়াত এবং এনসিপি মত দিলেও তাতে দ্বিমত প্রকাশ করেছে বিএনপি। তবে চলতি মাসেই জুলাই সনদ ঘোষণার ব্যাপারে আশাবাদী কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ইয়াসিন রানা রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 15তম দিনের সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপ শেষে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার প্রশ্নে একমত। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদে স্বাক্ষরের ব্যাপারে আশাবাদী কমিশন। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ওই লিখিত প্রস্তাব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে দেয়া হয়েছে। বাছাই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন করতে দলের অবস্থান তুলে ধরে এনসিপি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং অন্যান্য নির্বাচিত করার জন্য একটা বাছাই কমিটি হবে 5 থেকে 7 সদস্যের কিংবা 11 সদস্যের, এবং সেই কমিটি সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় দলের কাছ থেকে নাম প্রস্তাব নেবে এবং সেটা পরবর্তীতে একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা চূড়ান্ত হবে। আর পুরনো পদ্ধতির বদলে প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তনের কথা বলছে জামায়াত ইসলামী। আমরা এই যে সব পরিবর্তন চাচ্ছি কেন, পার্লামেন্টে ভোটিং সিস্টেমে, এখানে তো একটা মিসট্রাস্ট আছে, যেটা প্র্যাকটিক্যাল কারণে এটা হয়েছে। এই জন্য অন্তত 5টি বছর 10টি বছর আমরা যতটা স্বচ্ছতা করা যায়, যতটা ছিদ্র বন্ধ করা যায় সেদিকে আমরা যাব। আমরা যদি সব ভালো হয়ে যাই, আমরা যদি ডেমোক্রেটিক হয়ে যাই, আমরা যদি অনেস্ট হয়ে যাই, দেন উই ক্যান রিভাইজ অ্যাগেইন। এটা তো কোনো ব্যাদ বাক্য বা কোরআন না যে আপনি চেঞ্জ করতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে দেয়া প্রস্তাব দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্তের কথা জানাবে বিএনপি। একই সাথে দলীয় প্রধান চাইলে প্রধানমন্ত্রী হতে পারেন বলেও মনে করে বিএনপি। সরকারি দল, বিরোধী দল এবং থার্ড মেজরিটি পার্টি তাদের কাছ থেকে নাম চাওয়া হতে পারে, সেটার অপশন আছে এবং সেই নামগুলোর মধ্যে দিয়ে আবার পরস্পর পছন্দের মধ্যে দিয়ে একটা শর্ট লিস্টিং হবে। সেই শর্ট লিস্টিংটা কিভাবে ঐক্যমত্যে আসা যায় সেটার একটা প্রভিশন রাখা হয়েছে। যদি ওইভাবে ঐক্যমত্যে আসা না হয় তারপরে র্যাঙ্ক চয়েস ভোটিং এর ক্ষেত্রে একটা বিধান রাখা হয়েছে, সেইটা নিয়েই বোধহয় মেইনলি আলোচনাটা করতে হবে। তো এখানে সবাইকে র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে আমরা বিবেচনা করছি, তবে সেটা আমাদের দলীয় ফোরামে একটু আলোচনা করে কিভাবে কি করলে ভালো হয়। এখানে আমরা কাউকে বাদ রাখতে চাচ্ছি না। এটা একটা ইনক্লুসিভ একটা বডি এবং সেটা বাছাই কমিটি, তারা যাতে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এবং
এমন একজন সিটিজেনকে, বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে পারেন সবাই মিলে, যার বিরুদ্ধে কোনো রকমের কোনো আপত্তি থাকবে না, একটা ঐকমত্য থাকবে। এ মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে আশাবাদী রাজনৈতিক দলগুলো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। 29 জুলাই ঘোষণা করা হবে ডাকসু নির্বাচনের তফসিল। ভোট হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। সিনেট ভবনে এ কথা জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। তবে সংস্কার না করে ডাকসু নির্বাচন দিলে তা শিক্ষার্থীদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে এ নিয়ে সন্দিহান ছাত্র দল সহ সমমনা ছাত্র সংগঠনগুলো। ছাত্র সংগঠনগুলোর আরেক অংশ ছাত্র দলের সংস্কার প্রস্তাবকে অযৌক্তিক দাবি করেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। 1971 সালের 2 মার্চ এই অপরাজয় বাংলার পাদদেশে বটতলায় ডাকসু নেতাদের নেতৃত্বে প্রথম উড়েছিল স্বাধীন বাংলার পতাকা। 24 জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বে। 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনেও সামনের সারিতে ছিল ছাত্র সংগঠনগুলো। ডাকসুর তখনকার বিপি আমানুল্লাহ আমানদের প্রতিরোধের মুখে মাথা নত করতে বাধ্য হয়েছিল স্বৈরাচার এরশাদ। আমান খোকনের পর 29 বছরের অচলাবস্থা কাটিয়ে 2019 সালে নুরুল হক নূরের বিপি হওয়ার মধ্য দিয়ে সচল হয় ডাকসু। এরপর 5 বছর নিষ্ক্রিয়। অবশেষে 29 জুলাই তফসিল ঘোষণার মধ্য দিয়ে আবারও সচল হতে যাচ্ছে ঐতিহাসিক এই ছাত্র সংসদ। 2024-25 সেশনের নতুন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় চলতেছে। আমরা চাই তাদেরকে এই ভোটার তালিকায় ইনক্লুড করতে। জুলাই অভ্যুত্থানের সাথে শৃঙ্খলা বিরোধী কাজে যারা জড়িত ছিল তাদের একটা ইস্যু আছে, সেটা সমাধানের জন্য আমরা অপেক্ষা করছি। উপাচার্যকে পদাধিকার বলে ডাকসুর সভাপতি ও প্রভোস্টকে হলের সভাপতি রাখার পক্ষে নয় ছাত্রদল। এসব পদে সরাসরি ভোট চান তারা। আমরা চাইছি যে সভাপতি পদটি যেন অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে। আমরা যে সংশোধিত সর্বশেষ যে গঠনতন্ত্র পেয়েছি সেখানে সেটি রাখা হয়নি। আমরা আশা করি এখনো যে সময়টি আছে, তার আগে একটি সিন্ডিকেট সভা হওয়ার কথা আছে, সেটি হলে তারা আমাদের এই সকল ছাত্র সংগঠনের এই যৌক্তিক দাবির পক্ষে এই আশার তারা প্রতিফলন ঘটাবে। এই যুক্তির সঙ্গে দ্বিমত জানিয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, উপাচার্য ও প্রভোস্টকে সভাপতি রাখা না হলে শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে না। ওনারা জাতীয় নির্বাচন চায় দ্রুত, আর ডাকসু নির্বাচনের পরিবেশ ওনাদের কাছে নাই। জাতীয় নির্বাচন হলে ওনারা ভাবতেছে ওনারা ক্ষমতায় আসবে, এরপরে ছাত্রলীগ স্টাইলে পুরো বিশ্ববিদ্যালয় দখল করে ফেলবে। এটা সাধারণ শিক্ষার্থীরা বোঝে। শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হলেও কার্যকর ছাত্র সংসদ না থাকায় উপেক্ষিত রয়ে গেছে তাদের নানা দাবি দেওয়া। 29 জুলাই যে তফসিল ঘোষণা করা হবে তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা এমন একটি ডাকসু নির্বাচিত হবে যেটি হবে প্রাণবন্ত, যার মাধ্যমে শিক্ষার্থীরা ফিরে পাবেন তাদের কথা বলার প্ল্যাটফর্ম, তাদের ন্যায্য অধিকার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছিল জনমানবহীন হিংস্র জীবজন্তু পরিপূর্ণ জঙ্গল। ভাগ্য অন্বেষণে এখানে এসেই বসতি গড়ে রাখাইন সম্প্রদায়। সুপেয় পানির প্রয়োজনে সেখানে তারা খনন করেন কূপ। আর এই কুয়া বা কূপ কাটা থেকে নামকরণ হয়েছিল আজকের পর্যটন নগরী কুয়াকাটার। সংরক্ষিত এই কূপ এখন পর্যটকদের কাছে তুলে ধরছে কুয়াকাটার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। 1784 সালে বর্মী রাজা বোদোকোয়া মিয়ানমারের স্বাধীন আরাকান রাজ্য দখল করে সম্পদ লুটের পাশাপাশি আরাকান গোষ্ঠীর উপর শুরু করে অত্যাচার। এ সময় অত্যাচারিত 150 রাখাইন পরিবার নৌপথে পালিয়ে এসে পটুয়াখালীর জনমানবহীন অঞ্চল কুয়াকাটায় বসতি করে। সাগরের লবণাক্ত পানি ছাড়া কোনো সুপেয় পানির ব্যবস্থা ছিল না সেখানে, তাই মিষ্টি পানির আশায় খনন করে কূপ। সুপেয় পানির এই কূপ থেকেই তখন নামকরণ হয় পর্যটন নগরী কুয়াকাটার। এই কুয়াটাকে যদি সংস্থান করার জন্য এটা যদি পদক্ষেপ নেয় তাহলে আমার মনে হয় এই কুয়াটা আমাদের এই ইতিহাস ঐতিহ্য যেটা ওটা আমরা ধরে রাখতে পারবো। আশা করি সরকারি অনুদানের মাধ্যমে আমরা এগুলো পরবর্তীতে আরো সুন্দর করে সকলের মাঝে তুলে ধরতে পারবো। গভীর নলকূপ সহ সুপেয় পানির সহজ উৎস প্রাপ্তি হওয়ায় ঐতিহ্যবাহী এই কুয়া হারাতে থাকে গুরুত্ব। তবে কুয়াকাটার নামকরণের সাথে মিশে থাকায়
পর্যটকদের কাছে এই কুয়ার রয়েছে বিশেষ আকর্ষণ, তাই এটিকে যথাযথ সংরক্ষণ ও সংস্কারের দাবি পর্যটক সহ স্থানীয়দের। পূর্ব থেকে যেভাবে দেখে এসেছি তার চেয়ে অনেকটা সুন্দর হয়েছে, আরো সুন্দর হওয়া অনেক প্রয়োজন। আমি কুয়ার নাম শুনেছি, আজ প্রথমবার দেখে আমার খুব ভালো লাগলো। জেলা প্রশাসনের অর্থায়নে সংস্কার করা হলেও কূপের অনেক জায়গায় ফাটল ধরেছে, যা সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব লিখিতের মাধ্যমে, যাতে কূপগুলো আর একটু ভালো করে সংস্কার করে সংরক্ষণ করা হয়। রাখাইনদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে কুয়াটি যথাযথভাবে সংরক্ষণের বিকল্প নেই বলে মনে করছেন ভ্রমণ পিপাসুরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ অবস্থায় আগামী 3 দিন বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালাবেন তিনি। এক বিবৃতিতে তার কার্যালয় জানিয়েছে, 75 বছর বয়সী নেতানিয়াহু গতরাতে অসুস্থ হয়ে পড়েছেন। তার পানি শূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়েছে। তিনি নিয়মিত স্যালাইন নিচ্ছেন। বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী 3 দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকে রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর শরীরে 2023 সালে একটি পেসমেকার বসানো হয়। গত বছর ডিসেম্বরে তার মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়লে প্রোস্টেট অপসারণ করা হয়। এবারে খেলার খবর। 14 মাস পর ক্রিকেট ফিরল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেই ফেরার ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে ধারাশায়ী করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্বাগতিক দেশের উইকেটের সমালোচনা করলেন পাকিস্তানের কোচ মাইক হেসন, কিন্তু ম্যাচ সেরা পারভেজ হোসেন ইমন তা মানতে নারাজ। পরাগারমানের রিপোর্ট। আবারও শোনা যাচ্ছে বাঘের গর্জন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জেতা যে কাকতালীয় কিছু নয়, সেই প্রমাণ দিল টাইগাররা মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপটের সঙ্গে পাকিস্তানকে 27 বল হাতে রেখে 7 উইকেটে হারিয়ে। মিরপুরের উইকেটকে বলা হয় বধ্যভূমি। সেই বধ্যভূমিতে আগে ব্যাটিং করে 110 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। তাতে তাদের প্রধান কোচ মাইক হেসন সমালোচনা করেছেন উইকেটের। আমার মনে হয় না এমন উইকেট সাহায্য করবে কাউকে। সবাই এশিয়া কাপ বা টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে যাচ্ছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। তবে ব্যাট হাতে আমরা যেসব বাজে সিদ্ধান্ত নিয়েছি সেসব ব্যাপারে অজুহাত দিতে চাইছি না। এটা কোনোভাবেই আন্তর্জাতিক মানের উইকেট নয়। অবশ্য 111 রানের টার্গেটে নেমে মাত্র 7 রানে 2 উইকেট পড়ে যাওয়ায় লো স্কোরিং ম্যাচই প্রত্যাশা করেছিলেন সবাই। কিন্তু তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয় ও পারভেজ ইমন 62 বলে 73 রান যোগ করে সেই বধ্যভূমিতে ফোটালেন রানের ফুল। হেসনের উল্টো সুর ইমনের গলায়। এমন কিছু তো ফিল হয়নি, কারণ হচ্ছিল আপনি যদি দেখেন আমরা 110 রান করছি, 16 বার করছি না, 16 বারে করছি। সো আমরা যদি 20 ওভারও খেলতাম তাহলে 160 এখানে করতে পারতাম। সো আমার থেকে মনে হয়নি যে এটা ওইরকম। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। আগামী মঙ্গলবার এই মিরপুরেই দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে দুদল। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচে ড্র করলেই শিরোপা জিতবে স্বাগতিকরা। অবশ্য নেপালি মেয়েদের মনে প্রতিশোধের আগুন থাকাটাই স্বাভাবিক। তাদের মাঠে তাদেরকেই হারিয়ে টানা 2 বার সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ। সিনিয়রদের হারের সেই যন্ত্রণা নিশ্চয়ই কিছুটা কমিয়ে দিতে চাইবেন অনূর্ধ্ব-20 দলের ফুটবলাররা। 4 দলের সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছে ভুটান ও শ্রীলঙ্কা। শিরোপা জয়ের মঞ্চে আছে বাংলাদেশ ও নেপাল। টানা 5 ম্যাচ জেতা বাংলাদেশের শিরোপা ধরে রাখতে দরকার মাত্র 1 পয়েন্ট। নেপালের কাছে না হারলেই শিরোপা জিতবে আফিদা খন্দকাররা। বসুন্ধরার কিংস অ্যারেনায় আজ সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
রক্তাক্ত বিপ্লবের আজ 21 জুলাই ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত। বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না, হুঁশিয়ারি এনসিপি নেতাদের। চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না বললেন নাহিদ ইসলাম। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে মতৈক্য। চলতি মাসেই জুলাই সনদ ঘোষণা। এবং 29 জুলাই ডাকসু নির্বাচনের তফসিল। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভোট। সংস্কার না করে নির্বাচনের পক্ষে বিপক্ষে ছাত্র সংগঠনগুলো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।